নমস্কার দর্শক বন্ধু, মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন সার্ভিসটি নেওয়ার পরে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সার্ভিসটির ভালো ইউটিলাইজেশনের জন্য এবং যে সমস্ত ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স মেম্বাররা প্রায় করে থাকেন, তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তো সুতরাং আমাদের মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন সার্ভিস সাবস্ক্রিপশন নেওয়ার পরে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনার সমস্ত রিলেটেড কোয়ারিজ এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন বা প্রথম পয়েন্ট যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো যে সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনি কি করে আপনার পোর্টফোলিও বিল্ড করবেন। তো দুটো অপশন নর্মালি ইনভেস্টারে, একটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেস্টমেন্ট। মানে আপনাকে ডিসাইড করতে হবে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্টে যাবেন না পিরিয়ডিক ইনভেস্টমেন্টে যাবেন। কি সেটা? ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অনেক বিনিয়োগকারীরাই যেটা করে যে সাবস্ক্রিপশন নেওয়ার পরে হয়তো 20 লাখ বা 25 লাখ যাই হোক টাকা একবারে সে বিনিয়োগ করবে, বারবার প্রত্যেক মাসে মাসে সে বিনিয়োগ করবে না। হয়তো যারা রিটায়ার্ড পার্সন বা এজেড পার্সন বা যাদের ধরুন একটা কিছু থোক টাকা এসেছে যেটা সারা বিনিয়োগ করবে, তো তারা এই মেথডটা অবলম্বন করে। তো যদি সেই রকম হয় যে ধরুন আপনি বললেন যে আমি একবারে 20 লাখ টাকা বিনিয়োগ করব, তারপরে আর করব না, তো তখন কি করতে হবে? দেখবেন সাবস্ক্রিপশনে লগ ইন করার পরে আমাদের ওয়েবসাইটে যে একটা চার্ট দেখতে পারবেন ওপেন পজিশন স্টকস, তার মধ্যে গুড বাই শেয়ারস বলে কিছু শেয়ার থাকে। তো গুড বাই শেয়ারস নিয়ে আরো কথা আমরা পরে আলোচনা করছি, তার আগে এটা বলে নিই। তো যদি আপনি ওয়ান টাইম বিনিয়োগ করেন তো তখন ওই যে গুড বাই শেয়ারসে যেই শেয়ারগুলোর নাম থাকবে সেই শেয়ারগুলিতে আপনি বিনিয়োগ করতে পারেন এবং তার সাথে সাথে আপনি আমাদেরকে একটা ইমেল করুন যে আমি আর এক্সট্রা ফান্ড আমি মাসে মাসে ইনভেস্ট করব না, তো ওয়ান টাইম আমাকে একটা পোর্টফোলিও বানিয়ে দিন। সেই ওয়াইজ আমরা কিন্তু ওয়ান টাইম একটা পোর্টফোলিও আপনাকে বানিয়ে বা ওয়ান টাইম শেয়ার ইনভেস্ট করা যায় সেইটা আমরা আপনাকে বলে দেবো। সেকেন্ড হচ্ছে পিরিয়ডিক ইনভেস্টমেন্ট। পিরিয়ডিক ইনভেস্টমেন্ট এইটা কি? অনেক সময় বিনিয়োগকারীরা বলে যে আমরা মাসে মাসে কিছু একটা অ্যামাউন্ট ইনভেস্ট করব বা আমরা এককালীন শুরুতে একটা ইনভেস্ট করছি, এর সাথে সাথে মাসে মাসে একটা ইনভেস্টমেন্ট হবে। ধরুন আপনি বললেন আপনি 5 লাখ টাকা একবারে ইনভেস্ট করলেন আর তারপর মাসে মাসে আপনি 2 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট করবেন। তো 2 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট করলে আপনার বছরে মোটামুটি ওই 24 লাখ মতো, আর 5 লাখ মোটামুটি আমি ধরুন একটা 30 লাখ ধরলাম। বা আপনি হয়তো বললেন যে না আমি খালি 2 লাখ মাসে মাসে ইনভেস্ট করবো, তাহলে আপনার টোটাল পোর্টফোলিও 24 লাখ। তো আগামী এক বছরে একটা অ্যাপ্রক্স কত অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন সেইটা আপনার ডিসাইড করা খুব গুরুত্বপূর্ণ। এইটাই যদি আপনি ডিসাইড করতে না পারেন তাহলে কিন্তু কোনো কিছু হবে না। তো ধরুন আপনি একটা অ্যামাউন্ট ডিসাইড হলো যে মাসে মাসে 2 লাখ করে, মানে 24 লাখ এক বছরে। এবার এই 24 লাখটাকে 5 কি 6 ভাগে ভাগ করুন। বা আপনি যদি বলেন যে শুরুতে আমি 5 লাখ করলাম, তারপর মাসে মাসে 2 লাখ, মানে আপনার 29 লাখ টাকা মতো হচ্ছে। 29 লাখটাকে 5 কি 6 ভাগে, আমি 6 ভাগই ধরে নিলাম, 6 ভাগে ভাগ করুন। বা আরো মানে হিসাবের সুবিধার্থে আপনি 5 ভাগে ভাগ করবেন, তার বেশি মানে 5-6 এর বেশি করবেন না। তার কারণটা বুঝতে পারবেন। তার কারণটা হলো এইটাই যে এক বছর সাবস্ক্রিপশনে মোটামুটি ধরা যায় আপনার কাছে 5টা কি 6টা নতুন বাইং অপরচুনিটি আসবে। নতুন শেয়ার হয়তো আমরা একটা দুটো কি 3টে রেকমেন্ড করতে পারি মাল্টিব্যাগার স্টকসে, কিন্তু আমরা আগে মানে ধরুন যে সমস্ত শেয়ার আগেও বলা হয়েছে তার মধ্যেও কিছু বাইং অপরচুনিটি থাকলে সেইগুলোও কিন্তু বলা হয়। তো নতুন শেয়ার, বাইং অপরচুনিটি সবকিছু নিয়ে 5টা কি 6টা মোটামুটি অপরচুনিটি আপনি পাবেন। তো তাহলে শুরুতে যদি আপনি ধরুন 5 লাখ করছেন মাসে মাসে 2 লাখ, তো শুরুতে যখন আপনি 5 লাখ করছেন তো তখন ওই সময় দেখুন আপনার গুড বাই শেয়ার কি কি রয়েছে, তো সেই গুড বাই শেয়ারে ইনভেস্ট করুন আর বাকি টাকাটা পরে। আর যেটা বললাম যে ধরুন আপনি 5 ভাগে ভাগ করলেন, মানে ধরুন আপনি মাসে মাসে 2 লাখ করে ইনভেস্ট করবেন, 24 লাখ, আপনাকে 5 ভাগে আপনি ভাগ করলেন। তো 5 ভাগে ভাগ করে এক একটা পার্ট অলমোস্ট ওই 4.5 লাখ টাকা এইরকম একটা কিছু আসছে। তো এই 4.5 লাখ টাকা এক একটা শেয়ারে আপনি ইনভেস্ট করবেন। মনে রাখতে হবে এই যে আপনি প্রত্যেক মাসে মাসে ধরুন 2 লাখ টাকা আপনি সাইড করছেন, প্রত্যেক মাসে কিন্তু ইনভেস্টমেন্টের অপরচুনিটি আসবে না। তো তখন কি করবেন? তো এই 2 লাখ করে আপনি একটা অন্য সেভিংস অ্যাকাউন্ট বা এমন জায়গায় আপনি পার্ক করুন যেখানে ইন্টারেস্ট রেটটা যথেষ্ট বেশি। প্রচুর সেভিংস অ্যাকাউন্ট আছে যেখানে 6% এবং আপ টু 7% অফ ইন্টারেস্ট রেট দেয়, যেমন স্মল ফাইন্যান্স ব্যাংকস, যে সমস্ত উজ্জীবন বলুন, ইকুইটাস, অনেক এরকম রয়েছে, আপনারা চেক করে নিতে পারেন। কেন এটা বলছি? কারণ এমন জায়গায় আপনাকে টাকাটা রাখতে হবে যেই টাকা আপনি উইদিন 30 মিনিটস আপনি ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে এসে আপনি ইনভেস্ট করতে পারেন। তো আপনি কি করছেন যে ধরুন এই মাসে 2 লাখ, পরের মাসে 2 লাখ, তো এই 2 লাখ টাকা ওই সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, পরের মাসে 2 লাখ সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, 2 লাখ, তারপরের মাসে এরকম 6 লাখ টাকা ধরুন সেভিংস অ্যাকাউন্টে রাখলেন। তারপর হঠাৎ করে একটা স্টক রেকমেন্ডেশন আপনি পেলেন, তো ওই 6 লাখ থেকে 4 লাখ টাকা আপনি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ওই শেয়ারটাতে বিনিয়োগ করুন। যেমন বললাম যে আপনি প্রত্যেক পার্ট আপনি এক একটা পার্ট আপনি 4 লাখ কি 4.5 লাখ বিনিয়োগ করছেন, এই হিসাবে আমি ধরে নিলাম। তো সুতরাং এইটা মনে রাখবেন যে হঠাৎ করে আপনার কাছে যদি কোনো সারপ্লাস ক্যাশ আসে, ধরুন হঠাৎ করে আপনার কাছে 5 লাখ টাকা এলো, তো এই হঠাৎ করে এলেই যে আপনি এই মোমেন্টেই যে বিনিয়োগ করে দিতে পারবেন সেরকম না। অনেক সময় এটা বিনিয়োগকারীরা করে, তারা বলে আমার এখনই চাই শেয়ার, এখনই চাই। দেখুন এই ভুলগুলো করবেন না। হতে পারে সেই সময় হয়তো মার্কেট একটু হাই আছে,
আছে, সেই সময় হয়তো ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি নেই, তো আপনি যখন মার্কেট হাই আছে তখনও যদি জোর জবরদস্তি বিনিয়োগ করেন তখন কি হবে, আপনার শেয়ার বেশি দামে কেনা হয়ে যাবে। তো তার থেকে ওয়েট করুন, বা যখন মার্কেট পড়ছে সেই সময় আপনি টাকাটা বিনিয়োগ করুন। তো এই হয়ে গেল আপনার পিরিয়ডিক যখন ইনভেস্ট করবেন তখন আপনাকে কি করতে হবে। এবার আমি বলবো যে গুড বাই স্টকস এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আপনি একটু মাথায় রাখুন। দেখুন, লগ ইন করার পরে মোটামুটি দুটো চার্ট আপনারা পাবেন, যে একটা হলো ওপেন পজিশন, একটা হলো ক্লোজ পজিশন। তো ওপেন পজিশন মানে যেই শেয়ারগুলো আমরা রেকমেন্ড করেছি এখনো আমরা হোল্ড করছি, আর ক্লোজ পজিশন মানে যেগুলো আমরা রেকমেন্ড করেছি এখন আমরা বিক্রি করে দিতে বলে দিয়েছি। তো সেটা ক্লোজ, যেটা ক্লোজ সেটা নিয়ে ভাবার দরকার নেই। এই যে ওপেন পজিশন, ধরুন 6টা স্টক আমার ওপেন পজিশনে আছে, হোল্ড রয়েছে, তো এই 6টার মধ্যে হয়তো একটা দুটো কি কখনো কখনো 3টেও হয়ে যায় যেখানে আমরা লিখে রাখি গুড বাই। তো এইটা মানে কি, এইটা মানে আমরা আগে শেয়ারটা রেকমেন্ড করেছি ঠিকই, কিন্তু এখনো শেয়ারটাতে বিনিয়োগ করা যেতে পারে, বিনিয়োগ করলে এখনো রিটার্ন আসতে পারে। এরকম হতেই পারে হয়তো 100 টাকায় আমরা 1-1.5 বছর আগে একটা শেয়ার রেকমেন্ড করেছি, এখন 300 টাকা হয়ে গেছে, সেই 300 টাকাতেও গুড বাই। কেন 300 টাকাতে গুড বাই বলছি আমরা? এই 300 টাকা থেকেও আমরা কনফিডেন্ট যে শেয়ারটার দাম অনেকটা বাড়তে পারে। তো এবার এই গুড বাই নিয়ে আমরা কয়েকগুলো ইম্পর্টেন্ট কথা বলবো। প্রথমত, যে ধরুন একটা শেয়ার আপনার গুড বাই থেকে আমরা গুড বাই লেখাটা চেঞ্জ করে আমরা খালি হোল্ড করে দিলাম, তার মানে কিন্তু এই নয় যে শেয়ারটা আপনাকে বিক্রি করতে বলা। মানে হতেই পারে আজকে শেয়ারটার দাম 300 টাকা আছে, 300 টাকাতে শেয়ারটা আমরা গুড বাই বলছি, কালকে শেয়ারটার দাম কমে 250 হয়ে গেল, আমরা আর গুড বাই বলছি না, আমরা সেইটাকে হোল্ড বলছি। কারণ এইটা হতে পারে ওই 300 টাকা থেকে যখন 250 টাকা হয়েছে, এই 250 টাকাতে হয়তো কোনো ফিউচার প্রসপেক্ট বা কোনো নিউজ ফ্লো হয়তো আর ততটা স্ট্রং নেই, কোনো কিছু হয়তো অল্টার হয়েছে। তো সেই জন্য যখন কোনো শেয়ারের দাম কমলো বা বাড়লো যাই হোক না কেন, যে যদি শেয়ারটি গুড বাই চেঞ্জ হয়ে হোল্ড হয় তার মানে কিন্তু বিক্রি করা না, ওটা আর এখন গুড বাই বলা হচ্ছে না, এখন জাস্ট হোল্ড। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুড বাই শেয়ার নিয়ে, যে ধরুন আমরা একটি শেয়ার 100 টাকাতে রেকমেন্ড করেছি, এবার সেই শেয়ারটার দাম 100 টাকা থেকে কমে 80 টাকা হয়ে গেছে। তো 80 টাকা হয়ে যাওয়া মানেই শেয়ারটা যে গুড বাই লিস্টে থাকবে সেটা কিন্তু একেবারেই না। ভালো করে ব্যাপারটা বুঝবেন, ভালো করে এটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, প্রায় এই বিনিয়োগকারীরা এটা নিয়ে কোয়ারি করে। হতেই পারে 100 টাকা যখন শেয়ারটার দাম ছিল তখন আমরা মোর কনফিডেন্ট ছিলাম নিউজ ফ্লো, ম্যানেজমেন্ট ইন্টারভিউ বা ধরুন ম্যাক্রো ইকোনমিক্স সিচুয়েশন, যেটা যে ওভারঅল বাইরের মার্কেটে কি হচ্ছে সেইটা বিজনেসটার জন্য মোর ফেভারেবল ছিল, তো তাই আমরা রেকমেন্ড করেছি। এবার 100 টাকা থেকে শেয়ারটার দাম কমে 80 টাকা হয়েছে, কিন্তু এই বাইরের ম্যাক্রো ইকোনমিক যে এনভায়রনমেন্ট সেটা আর অতটা ফেভারেবল নেই, আবার অতটাও খারাপ হয়নি যে যার জন্য আমাকে শেয়ারটা বিক্রি করে বেরোতে হবে। মানে কেমন ব্যাপারটা হয়, হয়তো 100 টাকায় যখন আমি শেয়ারটা রেকমেন্ড করেছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে 100 থেকে শেয়ারটার দাম 200 টাকা অবধি যাবে, তো তাই আমরা বাই ছিল, কিনতে বলেছি। তো যখন ওই 100 থেকে 80 টাকা হয়ে গেল কমে, তো তখন দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে 80 টাকা হয়ে যাওয়ার পরে এক্সটার্নাল সিচুয়েশন যা চেঞ্জ হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে আর হয়তো 200 হবে না, কিন্তু এটা 120-30 এই রকম হবে। তো এই সময় আমরা ওই 80 টাকাতে কিন্তু আর গুড বাই বলবো না, কারণ 80 থেকে যখন রেকমেন্ড করেছি 100 থেকে 200 ডাবল হওয়ার চান্স ছিল, কিন্তু 80 থেকে আমরা দেখতে পাচ্ছি 120-30 হবে। তো তার মানে 80 থেকে আমার ডাবল হবে না, মানে যে ধরুন 100 টাকাতেও শেয়ার কিনেছে অ্যাটলিস্ট সেইটা আমার রিকভার হয়ে যাবে। তো তার জন্য আমরা ওই 80 টাকা যখন আছে শেয়ারটা হয়তো আমরা বললাম হোল্ড, কিন্তু আমরা গুড বাই বলছি না। তো আমরা কি দামে রেকমেন্ড করছি আর সেই তার নিচে চলে যাওয়া মানেই যে গুড বাই থাকবে, তার উপরে চলে গেলে গুড বাই হবে না, এরকম কিন্তু ভাববার কোনো কারণ নেই। থার্ড ইম্পর্টেন্ট কথা, এই গুড বাই প্রাইস রেঞ্জ কিন্তু যে কোনো সময় ওপরে বা নিচে যেতে পারে, কারণ মার্কেট ইজ এভার চেঞ্জিং, এমনটা ভাবার কথা নেই। আপনি হয়তো বললেন যে আচ্ছা 2 মাস আগে আপনি তো এই শেয়ারটা বললেন 300 টাকাতে গুড বাই, আজকে 250 টাকা হয়েছে, কেন নয়? বা আপনি 2 মাস আগে বললেন 300 টাকাতে গুড বাই, এখন 350 হয়েছে, এখনো বলছেন গুড বাই। অবভিয়াসলি মার্কেট ইজ এভার চেঞ্জিং, কোম্পানি যে কোনো কোম্পানির প্রসপেক্টস তাদের ফিউচার কিন্তু এভার চেঞ্জিং। তো যখন যেরকম চেঞ্জ হবে আপনাকে অ্যাজ আ গুড ইনভেস্টার ঠিকঠাক রিটার্ন আর্ন করার জন্য আপনাকে কিন্তু ফ্লেক্সিবল থাকতে হবে। এমনটা ভাববেন না যে ওই আমি 100 টাকাতে কিনেছি মানে ব্যাস আমাকে ওই 100 টাকাতেই আমাকে ধরে বসে থাকতে হবে, আমি 100 টাকার ওপরেই সেল করব, তা নয়। যদি 100 টাকার নিচে শেয়ার চলে গেল 70 টাকা যদি এক্সিট কল দেওয়া হয় বা যদি 70 টাকার কোম্পানির প্রসপেক্টস না যদি বেটার হয় তাহলে কিন্তু সেই রেটে বিক্রি করে যাওয়াটাই বেটার। কারণ অনেক সময় বিনিয়োগকারীরা এই ভুলটা করে যে হয়তো 100 টাকা থেকে শেয়ারের দাম 70 টাকা হয়ে গেল, আমরা বলে দিলাম সেল করুন কারণ কোম্পানির প্রসপেক্টস চেঞ্জ হয়ে গেছে, এটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়েছে, ইনভেস্টররা সেল করলো না, ভাবলো 30 টাকা আমার লস হবে, আমি আরো কাজ করি হোল্ড করে। এবার সেই হোল্ড করার চক্করে 70 থেকে কমে 50 হলো, 50 থেকে কমে 40 হয়ে গেল, তখন ইনভেস্টররা আমাদেরকে দোষারোপ করে যে আপনি 100-তে বলেছিলেন এখন 40। তারা এটা ভুলে যায় যে আমরা 100-তে বলে 70 টাকাতে এক্সিট করতে কিন্তু বলে দিয়েছিলাম। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, ওই একে ওকে দোষারোপ করলে আপনার লস কিছু হবে না, আমাদেরও কিচ্ছু যায় আসবে। তো সেই কারণে প্রসেস ফলো করতে হবে উইদাউট এনি ইমোশন, ওই ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলে হবে না, লজিক ফলো করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ইমোশনালি অ্যাটাচমেন্ট, ওই লস হয়ে গেল আমি এখন বিক্রি
বিক্রি করব না, এই রকম জিনিস কিন্তু ভাবলে চলবে না। কোম্পানির প্রসপেক্ট যদি চেঞ্জ হয় আপনাকে এক্সিট হতে হবে, ওই শেয়ার যে এক্সিট হয়ে যে লস হলো সেটা রিকভার হবে অন্য শেয়ার থেকে, এবং সেইটাই সিস্টেম। ওইটা নিয়ে পড়ে থাকলাম, বেশি লস হলো অন্যকে দোষারোপ দিলাম, সেই করলে কিন্তু আপনি মানে অ্যাজ এ গুড ইনভেস্টর কোনোদিন হতে পারবেন না। আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সেটা হলো ইনভেস্টমেন্ট অপরচুনিটি কিন্তু প্রত্যেক মাসে আসে না। প্রচুর ইনভেস্টররা কি হয়, হয়তো এখনই তারা জয়েন করে বললো যে আমার শেয়ার চাই এখনই আমি সব, যদি সেই সময় আমরা বলি যে না আপনি একটু ওয়েট করে যান, ওয়েট করাটাই কিন্তু বেটার হবে। তো ইনভেস্টমেন্ট অপরচুনিটি প্রত্যেক মাসে আসে না। আপনার যাই ইনভেস্টেবল ফান্ড বা সারপ্লাস যেটা থাকুক সেইটা আপনি সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড ফান্ডে আপনি জমা করতে থাকুন, যখন ঠিকঠাক টাইম আসবে সেই ওয়াইজ কিন্তু আপনি ইনভেস্ট করতে থাকুন। নেক্সট যে পয়েন্ট আমি বলবো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে শুনবেন। মূল কথা হলো নেভার এভার ইনক্রিজ অর ডিক্রিজ ইউর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বেসড অন রিসেন্ট পারফরমেন্স। এই ভুলটা ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা করে, তাদের লস হয় এবং সেই লস হয়ে তারা মানে সেই অ্যাডভাইসারদের বা আমাদেরকে দোষারোপ করে। কি ডিটেলসটা বলে দিই। ধরুন আপনি আজকে সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, কয়েক মাসের মধ্যে সেই 10 লাখ টাকাটা 15 লাখ হয়ে গেল। আপনি ভাবলেন আরে বাবা 10 লাখটা 15 লাখ হয়ে গেল, এবার আমি তাহলে 20 লাখ টাকা ইনভেস্ট করি। 20 লাখ ইনভেস্ট করলেন, সেই 20 লাখ টাকাটা হয়তো আপনার 25 লাখ হয়ে গেল। আরে বাবা তাই হলো, এবার আমি 50 লাখ ইনভেস্ট করি। মানে যেই আপনি দেখছেন রিসেন্ট পারফরমেন্স ভালো হচ্ছে, আপনি ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিলেন। উল্টোটা ধরুন আপনি 10 লাখ ইনভেস্ট করলেন, 10 লাখটা 8 লাখ হয়ে গেল। এবার সেই সময় আমরা কিছু বাই রেকমেন্ড দিলাম, আপনি ভাবলেন না আমার 10 লাখ 8 লাখ হয়েছে, আমি বাই করতে বলছি, আমি আর কিনবো না। ভুলটা কি হলো জানেন, যেই আপনার বিনিয়োগ কমে গেল, তার মানে ওভারঅল মার্কেটটাও হয়তো নিচের দিকে চলে এসেছে, বা ওভারঅল মার্কেট হয়তো আর অতটা ফেভারেবল নেই। তো যেই ফেভারেবল নেই, তখন যদি আমরা কোনো শেয়ার রেকমেন্ড করি, তো তার মানে আপনি বেটার প্রাইসে শেয়ারটা পাচ্ছেন, তখন আপনি বিনিয়োগ করছেন না, মানে আপনি আপনার প্রফিটের চান্সকে কমিয়ে দিচ্ছেন। আর উল্টোটা যখন করছেন, যেই রিটার্ন আপনার 10 লাখটা 15 লাখ হলো, আরো বেশি ইনভেস্ট করলেন, 20 লাখ 25 লাখ হলো, আরো বেশি ইনভেস্ট করলেন, তো তার মানে আপনি মার্কেট যত উঁচুতে মানে হাই রেটে কিন্তু আপনি বেশি বিনিয়োগ করে ফেলছেন। এবার এতে করে কি হলো, যে ধরুন আপনার 10 লাখ 20 লাখ হয়ে গেল, সেই যখন 20 লাখ হয়ে গেল তখন আপনি আরো 50 লাখ বিনিয়োগ করলেন, এই চান্সেস কিন্তু হতেই পারে যে সেই 50 লাখটা কমে 40 লাখ হয়ে যাওয়ার, কারণ আপনি অলরেডি হাই রেট, যখন মার্কেট হাই ছিল বা যখন অতটা আনফেভারেবল সিচুয়েশন ছিল, তখন আপনি বিনিয়োগ করে ফেলেছেন। যেই ওটা 50টা কমে 40 হয়ে যাবে, তখন এবার আপনি আমাদেরকে ব্লেম করবেন যে কেন সেটা হয়ে গেল, এদিক ওদিক হয়তো রিভিউ দিতে পারেন। তো এইখানে আপনাকে মনে রাখতে হবে, আমরা শুরুতেই যেটা বলেছি, যখন সাবস্ক্রিপশন করছেন তারপর আপনি ফিক্স করুন যে কত টাকা আপনি ইনভেস্ট করবেন, ইরেসপেক্টিভ অফ এনিথিং, যে মার্কেট পড়ুক মার্কেট বাড়ুক, আপনার অ্যাটলিস্ট আমাদের সাবস্ক্রিপশন নেওয়ার পর আপনি অ্যাটলিস্ট যদি 3 বছর আমাদের সঙ্গে থাকেন এবং 3 বছর ওই সিস্টেম ফলো করেন, যে হ্যাঁ আমি একটা শেয়ারে 5 লাখ করছি তো 5 লাখই করবো, একটা শেয়ারে আমি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করছি তো 2 লাখই করবো, ওই একটাতে 2 লাখ করলাম, একটায় 10 লাখ করলাম, আবার তারপরে 5 লাখ করলাম, এই করলে আপনার রিটার্ন অপটিমাইজ হবে না। হ্যাঁ ভাগ্য ভালো থাকলে ওই যেটা 10 লাখ করলেন সেইটা হয়তো বেরিয়ে গেল, ওটা ভাগ্যের ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, ওই যেটা আপনি হঠাৎ করে 2 লাখ করলেন সেটা ভালো পারফর্ম করলো, যেটা 10 লাখ ইনভেস্ট করলেন সেটা হয়তো কিছুই করলো না, এইগুলোই কিন্তু ম্যাক্সিমাম হয়। তাই আমি আবার বলছি যে বছরের শুরুতে বা আপনি যখন সাবস্ক্রিপশন নিচ্ছেন, শুরুতে আপনি ডিসাইড করুন যে আগামী কয়েক বছর কত টাকা ইনভেস্ট করবেন, সেই প্ল্যানে ফিক্স থাকুন, তাহলেই আপনার রিটার্ন অপটিমাইজেশন হবে, তাহলে আপনি আমাদের সার্ভিস থেকে ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারবেন। আমি জানি এত কিছু বলার পরেও ইনভেস্টাররা যেই জিনিসটা করে সেটা হচ্ছে গ্রেড বা লোভ সামলাতে পারে না। যেই তারা দেখে তাদের 20 লাখ টাকার পোর্টফোলিও 30 লাখ হয়ে গেছে, ভাবে বাহ 50% আমার রিটার্ন হয়ে গেল, আরো সঙ্গে সঙ্গে 50 লাখ টাকা সে বেশি বিনিয়োগ করতে গ্রিডি হয়ে পড়ে। যদি আপনি এইটা করেন, অ্যাটলিস্ট এইটা মাথায় রাখবেন যে যদি সেই টাকাটা কমে, আমাদের নামে বদনাম করবেন না, কোনো জায়গায় গিয়ে রিভিউ লিখবেন না বা এইটা বলবেন না যে আমাদের জন্য আপনার কিছু হয়েছে। আপনি ডিসিপ্লিন মেনটেন করেননি, তার জন্য আপনার যেই প্রবলেম সেই প্রবলেমটা হয়েছে। তো এই জিনিস আমরা পাস্ট মানে যেহেতু আমরা সেই 2012-13 থেকে ইনভেস্টরদের সার্ভিস দিয়ে আসছি, আমরা দেখেছি বারবার বিনিয়োগকারীরা এই ভুলটা করে। যখন তাদের প্রফিট বেশি হয়ে যায় তখন বেশি বিনিয়োগ করে, আবার যখন প্রফিট কম থাকে, যখন ওভারঅল মার্কেট হয়তো পড়ে গেছে, তখন আর ভয় বিনিয়োগ করতে চায় না, অথচ সেই সময় বিনিয়োগ করলে ম্যাক্সিমাম প্রফিট আসতো। তো এইটা আবার বলছি, শুরুতে আপনি প্ল্যান ফিক্স রাখুন, কত টাকা করে প্রত্যেকটা শেয়ারে ইনভেস্ট করবেন, সেইটাই করুন ইরেসপেক্টিভ অফ এনিথিং। যদি অ্যামাউন্ট বাড়াতে হয়, হয়তো আপনি এতদিন 2 লাখ টাকা করে ইনভেস্ট করে আসছেন, এবার আপনার মনে হলো আপনি একটা শেয়ারে 4 লাখ করবেন, তো এই 4 লাখটা যেন কন্টিনিউ হয়, যেন আপনি প্রত্যেকটা ওই সময় থেকে প্রত্যেকটা শেয়ারেই যেন আপনি 4 লাখ করতে থাকেন। ওইটা করবেন না 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে আবার 3। যদি আপনি 2 থেকে 4 করেন, ওই 4 লাখ টাকায় যেন ইনভেস্টমেন্ট কন্টিনিউ করেন, তবেই কিন্তু রিটার্ন ঠিকঠাক আপনি পাবেন, না হলে আমাদেরকে কিছু বলবেন না। নেক্সট একটা কোশ্চেন আমরা খুব পাই যে আমরা আপডেট কিভাবে পাবো, বা শেয়ার রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে কিভাবে। দেখুন, যে কটা শেয়ার
শেয়ার আমরা রেকমেন্ড করছি সেই সমস্ত শেয়ারের উপর আমাদের কিন্তু অলমোস্ট ডেইলি ট্র্যাকিং থাকে। তো তার মানে এই নয় যে আমরা আপনাকে ডেইলি আপডেট দিতে থাকবো বা মান্থলি আপডেট দিতে থাকবো, না, আপডেট আমরা অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, এবং আমরা চেষ্টা করি নয়েজটাকে কমাতে। কারণ দেখুন মার্কেটে রোজই কিছু না কিছু হচ্ছে, এখন রোজই মানে হয়তো আজকে পজিটিভ কালকে নেগেটিভ, রোজ যদি এরকম কিছু না কিছু আপনাদেরকে দিতে থাকি বা প্রত্যেক মাসে মাসে যদি আমরা কখনো বলি এইটা ভালো হলো, এটা খারাপ হলো, এটা হলো, ইনভেস্টররা কনফিউজড হয়ে যায়। তো তাই আমরা আপডেটস কম, লিমিটেড এবং অ্যাজ নেসেসারি তখনই আমরা আপডেটস প্রোভাইড করে থাকি। তো এইটা কখনোই ভাববেন না যে ধরুন আপনি 2 মাস ধরে কোনো শেয়ার রিলেটেড কোনো কিছু পেলেন না, তো তার মানে সেটা হোল্ড আছে। যদি শেয়ার বিক্রি করার হয়, মানে যদি এক্সিট কল আসে, আমরা সেপারেটলি আমরা অ্যালার্ট দিই, সেই অ্যালার্ট আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। এটা ছাড়া মাঝে মাঝে যেটা হয় যে হয়তো কোনো শেয়ারের দাম 5% কমে গেল, 10% কমে গেল, ইনভেস্টররা মাঝে মাঝে কোয়ারি করে, কোনো ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছু নেই। বিক্রি করতে হলে আমরা আলাদা করে বলবো, এক্সট্রা কিনতে হলেও আমরা আলাদা করে বলে দেবো, আর কিছু না বললে তো হোল্ড শেয়ারটা যখন রয়েছে তখন তার মানে কিন্তু হোল্ড হবেই। এটা আমরা খুব দেখেছি ইনভেস্টররা কি করে, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে করে, এই শেয়ারটা 10% কমে গেল, কি করব। দেখুন আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউকে এক্সিট অ্যালার্ট দিতে পারি না, এটা হলো সেবি থেকে রুলস আছে, সেবি রেগুলেশন বলছে যে হোয়াইল ইউ আর রেকমেন্ডিং এ শেয়ার বা হোয়াইল ইউ আর রেকমেন্ডিং আ এক্সিট, ইউ নিড টু শেয়ার এক্সিট কল টু অল দ্য মেম্বার্স এট আ সেম টাইম। মানে আমাকে এক্সিট কল বা বাই কল প্রত্যেকটা মেম্বারকে একই সময় দিতে হবে। আমি ইন্ডিভিজুয়ালি একজনকে আগে একজনকে পরে দিতে পারি না। তো সেই কারণে আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে বা ইন্ডিভিজুয়াল ইমেলে জিজ্ঞেস করেন, আমি কোনোদিনই কিন্তু আমরা কোনোদিনই সেল বা এটা আরো বেশি বাই করুন এরকম এক্স্যাক্ট কিন্তু আমরা বলবো না, কারণ এটা রেগুলেশন আমাদেরকে প্রিভেন্ট করছে। আমরা যদি সেল বলি তাহলে সেই সেলটা প্রত্যেকটা ইনভেস্টর যতজন আমাদের সাবস্ক্রাইবার সবাইকে একই সঙ্গে মানে একটা একই টাইমে ইমেল কিন্তু পাঠাতে হবে। তো ওই আননেসেসারি জিনিসগুলো করবেন না যে হয়তো কোনো শেয়ার 2% 5% কমে গেল, হোয়াটসঅ্যাপ করে দিলেন যে এটা কমে গেল, কি হলো, সবকিছু ঠিক আছে। তো আমরা 2% 1% কেন, যদি শেয়ার নাও বাড়ে নাও কমে তবুও আমরা ডেলি মনিটর করি, এইটা রেস্ট অ্যাসিওর থাকবেন। বিক্রি করার সময় হলে আমরা কিন্তু ঠিক বলে দেবো বা আমাদের থেকে ঠিক আপনি নোটিফিকেশন পাবেন। আর শেয়ারের দাম অনেকটা পড়ে যায় তাহলেও আমরা মাঝে মাঝে শেয়ারে মানে নোটিফিকেশন দিই যে হয়তো কি কারণে পড়েছে। যদি কোনো নোটিফিকেশন না পান ভাববেন যে শেয়ারটা হোল্ড, কারণ বুঝতেই পাচ্ছেন ইচ অ্যান্ড এভরি শেয়ার আমাদের কিন্তু ডেলি ট্র্যাকিং হয়। নেক্সট যে কোশ্চেন আমরা প্রায় ইনভেস্টরদের থেকে পেয়ে থাকি, তারা যখন সাবস্ক্রাইব করে হয়তো তাদের কিছু শেয়ার পোর্টফোলিওতে থাকে, তো সেই শেয়ারগুলো কি করব। দেখুন একটা অপশন খুব সিম্পল অপশন যে আপনারা আপনাদের এক্সিস্টিং শেয়ার বিক্রি করে, যেহেতু আমাদের সাবস্ক্রিপশন এসছেন পুরোটা অ্যাজ পার আমাদের সাবস্ক্রিপশন আপনারা ফলো করতে পারেন, এটা হলো সিম্পল অপশন। এটা ছাড়া যদি আপনারা চান আমরা মাঝে মাঝে ওয়ান টাইম পোর্টফোলিও রিভিউ করি ফর ইউর এক্সিস্টিং ওল্ড স্টকস, তো সেটা একটা চার্জেবল, একটা নমিনাল কিছু চার্জ আছে, আপনি আপনার এক্সিস্টিং পোর্টফোলিও আমাদেরকে মেল করতে পারেন, সেই ওয়াইজ আমরা সেটা দেখে বলবো। হ্যাঁ, আমাদের যেটা অলরেডি রেকমেন্ডেড স্টকস, ধরুন আপনি এমন শেয়ার নিয়ে এলেন যেগুলো আমরাই কোনো না কোনো সময় রেকমেন্ড করেছি, অবভিয়াসলি তার জন্য কিন্তু কোনো চার্জেস লাগবে না। আরও একটা কোশ্চেন আমরা যেটা খুব পেয়ে থাকি সেটা হলো এই রকম যে হয়তো কোনো শেয়ার হয়তো 1-1.5 মাস ধরে সেন্সেক্স বা নিফটি বাজার ভালো চলছে বা কোনো শেয়ার হয়তো তেমন মুভমেন্ট হচ্ছে না। অনেক সময় ইনভেস্টর জিজ্ঞেস করে আচ্ছা মার্কেট এত ভালো চলছে এই শেয়ারটা কেন চলছে না। দেখুন আবার এই সমস্ত প্রশ্নগুলো মানে করার কোনো মানে হয় না বা করবেন না, তার কারণ আপনি এই যে মার্কেট ভালো চলছে তো তার মানে কি নিফটি ভালো চলছে বা সেন্সেক্স ভালো চলছে, তো নিফটি কি, নিফটির মধ্যে 50টা শেয়ার আছে, তো তার মানে ওই 50টা শেয়ার প্রোরেটা বেসিসে একটা ইন্ডেক্স ভালো শেয়ার চলছে। মাল্টিব্যাগার রেকমেন্ডেশনে আপনি দেখবেন ম্যাক্সিমাম স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ এই সমস্ত শেয়ার, এই স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানি কিন্তু নিফটি ইন্ডেক্সে না। হ্যাঁ অবভিয়াসলি এটা ঠিক, যদি ওভারঅল মার্কেট ভালো থাকে তো ব্রডার মার্কেটও ভালো থাকে, এই শেয়ারগুলো একটা টেল উইন্ড পেয়ে যায়। কিন্তু এই যে এই সমস্ত ছোটখাটো শেয়ার, এই শেয়ারগুলোর আপনি খেয়াল করে দেখবেন এদের এটা খুব পপুলার কথা আছে, 90% প্রাইস মুভমেন্ট কামস অনলি ইন 10% অফ দ্য টাইম। এর মানে কি, এর মানে যে ওই শেয়ারটা 90% মুভমেন্ট কিন্তু 10% টাইমে আসবে। ম্যাক্সিমাম শেয়ার আপনি যদি খেয়াল করে দেখেন স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ যারা মাল্টি ব্যাগার হয়েছে এরা কি অনেক মাস হয়তো কিছুই পারফর্ম করে না, আবার এক মাসে এমন একটা আপ মুভ দেয় যেই আপ মুভের জন্য কিন্তু কয়েক বছরের আন্ডার পারফরমেন্স কিন্তু রিমুভ হয়ে যায়। এর অনেক রকম শেয়ারের এক্সাম্পল আছে, যেমন একটা এক্সাম্পল মানে মনে আসছে, আমরা ড্রোন ডেস্টিনেশন বলে একটি শেয়ার রেকমেন্ড করেছিলাম, সেটা রেকমেন্ড করার পর প্রথম 4-5 মাস 6 মাসে কিন্তু তেমন কিছুই পারফর্ম করেনি, তারপর হঠাৎ ওই মার্চ 2024 থেকে এই জুন জুলাই 2024 এর মধ্যে কিন্তু মাত্র 2-3 মাসে শেয়ারটা ডাবল হয়ে যায়। হ্যাঁ সেরকম কেমক্রাক্স যদি বলি, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট হোল্ডিং শেয়ার, খেয়াল করে দেখবেন 2019 মানে 18-19 তেমন কোনো রিটার্ন দেয়নি, 2020-21 মানে এমন রিটার্ন দিল সেটা 2 বছরের রিটার্নটাকে কভার আপ করে দিল। ল্যান্সার কন্টেনার, কেপি এনার্জি, মোটামুটি সমস্ত আপনি যতই মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ শেয়ারস দেখবেন এই সমস্ত শেয়ারসের গুলোতেই খেয়াল করে দেখবেন যে একটা মানে হঠাৎ করে মানে কয়েক মাসের মুভমেন্ট, প্রাইস মুভমেন্ট কিন্তু কয়েক বছরের প্রাইস মুভমেন্টকেও মেকআপ দিয়ে দেয়। তো সুতরাং এইটা ভাববেন
ভাববেন না যে এটা ভাববেন না থেকে এটার জন্য সবসময় আপনি প্রিপেয়ার থাকবেন যে হতেই পারে আমি একটা মাইক্রো ক্যাপে ইনভেস্ট করলাম, তার মানে এই শেয়ারটা কয়েক মাস কিন্তু আমার তেমন রিটার্ন দেবে না, হঠাৎ করে দেবে, যখন দেবে তখন ওভারঅল পারফরমেন্স কিন্তু আমার একবারে কভার আপ করে দেবে। এবং এই কারণে আমরা যেটা বলি যে আপনি যখন মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ারে ইনভেস্ট করছেন তখন কিন্তু আপনি সেই অ্যামাউন্টটাই ইনভেস্ট করুন যেটা মিনিমাম আপনার নেক্সট 2 ইয়ার্স আপনাকে ওঠাতে হবে না। মানে হঠাৎ করে আপনার হয়তো ফান্ডের রিকোয়ারমেন্ট হলো, তো হতেই পারে সেই এমন একটা টাইমে ফান্ডের রিকোয়ারমেন্ট হলো, সেই টাইমে হয়তো ওভারঅল মার্কেট বা সেই সমস্ত মাইক্রো ক্যাপ শেয়ারসের অবস্থা হয়তো ভালো নেই, তো তখন যদি আপনি শেয়ার থেকে টাকা উঠিয়ে নেন হতেই পারে কয়েক মাস পরে সেই শেয়ারই ডাবল হয়ে গেল। তো মাইক্রো ক্যাপ শেয়ারে আপনি যখন বিনিয়োগ করছেন মেক শিওর করবেন যে সেই টাকা অ্যাটলিস্ট যেন 2-3 বছরে ওঠাতে আপনার না হয়। তো এই জিনিসটাকে কাউন্টার করার জন্য আমরা আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বলি, এখানেও নোট ডাউন করুন, যে হয়তো হতেই পারে যে আমি আজকে টাকা ইনভেস্ট করলাম 6 মাস 7 মাসে আমার কিছু রিকোয়ারমেন্ট হলো, তখন কি করব? এই জন্য আমরা সবসময় বলি যে আপনার পোর্টফোলিওর 100% অ্যামাউন্ট এই মাইক্রো ক্যাপ শেয়ার বা মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ারে ইনভেস্ট করবেন না। আমি আমার নিজের পার্সোনাল পোর্টফোলিওতেও ফলো করি 50% মতো হাই ভলিউম শেয়ার, যেগুলো আমরা হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন সার্ভিস, আর 50% মতো মাল্টিব্যাগার শেয়ার। তো এই যে 50% যে হাই ভলিউম শেয়ার রেকমেন্ডেশন আমরা যেখানে দিই, ওই 50% অ্যামাউন্টের মধ্যে থেকে যদি আমাদের কোনো সাডেন রিকোয়ারমেন্ট আসে আমি উইথড্র করব, কিন্তু বাকি 50% আমার যে মাইক্রো ক্যাপ মাল্টিব্যাগার সেখান থেকে আমি উইথড্র করব না। এই যে হাই ভলিউম শেয়ার রেকমেন্ডেশন এমন থাকে যে যেখানে মার্কেট ওভারঅল যাই হোক না কেন যে কোনো টাইমে আমি মোটামুটি একটা মানে স্যাটিসফ্যাক্টরি আমি টাকা তুলে নিতে পারি, অতটাও হয়তো আমার এফেক্ট করবে না। কিন্তু মাইক্রো ক্যাপ শেয়ার যেগুলো মাইক্রো ক্যাপ পোর্টফোলিও সেই জায়গায় কিন্তু এইটা হবে না। তো মনে রাখবেন আপনার পোর্টফোলিও বা আপনার যে নেট ওর্থ আছে তার 100% আপনি মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ারে ইনভেস্ট করবেন না, 50-50-তে স্প্লিট করুন। কারণ যে কোনো সময় যখন টাকার রিকোয়ারমেন্ট আসবে আপনি যখন ফান্ড উইথড্রলে কিন্তু তা নাহলে প্রবলেম হয়ে যাবে। যেই 50-50 করলেন 50% যে আপনার মাইক্রো ক্যাপে রয়েছে সেইখান থেকে আপনি ভাববেন না যে কোনো সময় আপনি টাকা তুলতে পারবেন। হ্যাঁ, এবার এটা হতেই পারে, আমরা প্রায় দেখেছি বিগত মানে 2020, 21, 22, 23, আজকে 24, প্রত্যেক বছর আমরা দেখেছি যে প্রত্যেক বছর আমরা 2-3টে করে ভালো এক্সিট অপরচুনিটি পেয়ে যাই। মানে ধরুন 5 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, সেটা 10 লাখ হয়ে গেল, হয়তো 1 বছরে হয়ে গেল। তো ওই 1 বছরে যখন হয়ে গেল আমরা এক্সিট কল দিয়ে দিলাম, তখন আপনি প্রফিটটা তুলে প্রফিটের টাকা সাইডে বা কিছুটা প্রফিটের টাকা আপনি সাইডে রেখে দিন, যদি কোনো এমার্জেন্সিতে আপনার যাতে ওইটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এই নর্মাল সার্কামস্ট্যান্সে ভাববেন না যে সাডেন রিকোয়ারমেন্ট যেন না আসে মাইক্রো ক্যাপ বা মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ারে যেই শেয়ার টাকাটা আপনি লাগাচ্ছেন। তো এই হলো মোটামুটি সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো বিনিয়োগকারীরা করে এবং যে সমস্ত পয়েন্ট যেগুলো আমার মনে হয় অতি অবশ্যই কভার করা উচিত। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করুন বা কমেন্টে জানান। তো ইমেল করলে কি আমরা হয়তো আরও কিছু কোয়ারিজ সেগুলো আমরা হয়তো আগামী কোনো ভিডিওতে আমরা ইনকর্পোরেট করতেই পারি। আমি এইটা রেকমেন্ড করবো যে এই ভিডিওটা আপনারা যতদিন সাবস্ক্রিপশন কন্টিনিউ করছেন বারে বার মানে হয়তো প্রত্যেক 3 মাসে একবার করে দেখতে থাকুন, যাতে করে এই সমস্ত জিনিস এমন আপনি একবার শুনলে কিন্তু আপনার মাথায় থাকবে না, বা একবার শুনলে আপনি প্র্যাকটিসে সেইটা আপনি মানে কনভার্ট করতে পারবেন না। রেগুলার ইন্টারভ্যালে দেখলে কি হবে, আপনি এই জিনিসগুলোকে নিয়ে একটা দারুণ সুন্দর ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করতে পারবেন, যেটা কিন্তু আপনার সারা জীবন আপনাকে ডিভিডেন্ড দিয়ে যাবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি ইনভেস্টিং।